20 জুনে এই পশ্চিমবঙ্গ দিবসের বীজ বোনা হয়েছিল আর কি, এবং সেদিনই একটা ইলেকশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ ভাগ এবং দেশভাগের যে প্রেক্ষিত সেটা এসেছিল। এই প্রসঙ্গে আবার একবার বলে দিই যে বঙ্গের এই ভাগ তো 1905-এও হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে শুধু বেঙ্গল প্রেসিডেন্সিকে ভাগ করা হচ্ছিল, তখন একটা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের ভাগ আসে, যারা ন্যাশনালিস্ট তাদের দিক থেকে প্রতিবাদও হয় এবং 1911-তে সেটা উইথড্র করে নেওয়া হয়। 1905 থেকে 11 একটা এরকম চললো, কিন্তু সেটা শুধুমাত্র বেঙ্গল প্রেসিডেন্সি ভাগ। ব্রিটিশরা বলেছিলেন যে দ্য প্রেসিডেন্সি ইজ নাও টু লার্জ টু বি অ্যাডমিনিস্ট্রেটেড ফ্রম ক্যালকাটা, কিন্তু ওনাদের যারা বিরোধীরা করতেন, মানে আমরা ভারতীয়রা, তারা বলেছিলাম যে না, বেঙ্গলে যে এই যে ন্যাশনালিস্ট মুভমেন্ট হচ্ছে সেটাকে উইকেন্ড করার জন্য ব্রিটিশ এটা করছে। যাই এরপরে তো আরো অনেক জল গড়িয়ে গেল। এরপরে একটা সময় 1933 থেকে পাকিস্তানের জন্য একটা দাবি আসতে শুরু করে, প্রথম টেমপ্লেটে ইয়ে করা হয়, এবং মুসলিম লীগ 1940-এ জিন্না সাহেব একদম বক্তৃতাতেই ওই স্যারও একবার বললেন যে টু নেশন থিওরি দিলেন, এবং তারপর থেকে কিন্তু কোথাও একটা মনে হচ্ছিল যে ভারতবর্ষের স্বাধীনতাও বোধহয় খুব বেশি দেরি নেই, এবং ভারত পাকিস্তান এই যে ভারতের আগের অখণ্ড ভারতের দুভাগে ভাগ হয়ে যাওয়াটাও বোধহয় আর আটকানোর কোনো জায়গা নেই। এরকম একটা অনুভূতি তখন চলে এসছে 1940 থেকে, যদিও 42-এ ভারত ছাড়ো আন্দোলন হলো, এবং এর করতে করতে ইংল্যান্ডে 1945-এ ইলেকশনে লেবার পার্টি জিতলেন। তারা কিন্তু এই যে ব্রিটিশরা যে বিভিন্ন জায়গায় কলোনি করেছিল, এই কলোনাইজেশনের বিরোধিতা করতেন। তারা ওখান থেকে ওই জেতার পরেই বললেন যে এবার ডিকলোনাইজ করতে হবে, এবং তারাই বলে দিলেন যে ইন্ডিয়াতে যে যারা আছো তারা ওখান থেকে পাত্তারি গুটিয়ে এবার এসো, তোমাদের সময় দিচ্ছি, কারণ সেটা তো একটা ফর্মাল প্রসেস, হঠাৎ করে চলে গেলাম বাড়ি চেঞ্জ করে নিলাম এরকম তো নয়। তো তার জন্য এটা 45-এ ওরা করলেন, কিন্তু ওরা সময় দিলেন 1948 পর্যন্ত, যে তোমরা চালাতে শুরু করে দাও, কাজগুলো যা যা অফিসিয়াল কাজকর্ম আছে করতে থাকো, 1948-এর জুনের মধ্যে তোমরা ওখান থেকে ছেড়ে চলে আসো। তো আর এদিকে ভারতেও আন্দোলন জোরদার হচ্ছে। এই পরিস্থিতিতে তাহলে কি অবস্থা দাঁড়িয়েছে? ভারত পাকিস্তান ভাগ হবে, এবং ভারতবর্ষ বা সেই অখণ্ড ভারত অবস্থাতেই ভাবি যে তারা স্বাধীনতা পাবে, দুটো দেশ ভাগ হবে। এই দুটো দেশ ভাগের সময় ডেফিনেটলি একটা আসবে যে সীমানাটা কি হবে, কোন জায়গা থেকে ভাগ হবে, কোন অংশ দেশ এতে থাকবে, কোন অংশ দেশ বিতে যাবে। তো সেই ভাগের চলতে থাকবে, এবং যেগুলো এমন জিওগ্রাফিক্যালি কিছু জায়গা আছে এবং তার ডেমোগ্রাফি মানে মানুষজনের বা তাদের কালচার ধর্ম এগুলোর এমন আছে যে বেঙ্গল সেইটার একটা হটস্পট হয়ে গেছে। আর এর আগে কিন্তু আরেকবার বেঙ্গল প্রেসিডেন্সি ভাগের নামে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ হয়েই আছে, যার ফলে কি হলো, এরপরে তো সবাই বুঝতে পারছে যে এবার এখানে কিছু একটা হবে। তখন নানা জন নানাভাবে তাদের মনের কথা হোক বা তারা রাজনৈতিকভাবে মোটিভেটেড কোনো না কোনোভাবে তাদের প্রত্যেকের মত প্রকাশ করছে। তিনটে মত মানে যতগুলো পসিবল মত হতে পারে বোধহয় সবকটাই হলো ওই তিনটে মতই হওয়া সম্ভব। এক দলের মত ছিল এরকম যে পুরো পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের ভাগ কিছু হবে না, পুরোটা ইনট্যাক্ট থাকবে, মানে পার্টিশন হলো না এবং সেই পুরোটাই ইন্ডিয়ার সঙ্গে থাকবে। আর এক দলের মত এরকম ছিল যে কোনো পার্টিশন হবে না, পুরোটাই সোকল পাকিস্তান যেটা হতে চলেছে সেটাতে থাকবে। আর এক দল বললেন, যদিও সেটা খুব বেশি যে পেয়েছিল তা বলবো না, সেখানে বলা হলো যে কেন এসব না করে যদি এবার ওই খানিকটা ওই জিন্নার টু নেশনকে আরেকটু এক্সটেন্ড করে থ্রি নেশন, ভারত পাকিস্তান যেমন ভাগ হচ্ছে হোক, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, তখন ওই ইন্ডিয়া বেঙ্গল মিলে এরাই সাফিসিয়েন্ট যে একটা আলাদা দেশ করার জন্য। তো যদি ওই তৃতীয় মানে তিনটি দেশের বিশেষ যে লেগেছিল তা নয়, তাহলে আস্তে আস্তে যেন এবার মানুষের সেন্টিমেন্ট বোঝা যাচ্ছিল যে কিছু একটা হতে চলেছে, যে তৃতীয় দেশ না হলেও ওই দুটো দেশ হচ্ছেই, এবং ভাগ হবে কি হবে না, কে কোন দিকে চলে যাবে, এই একটা চলে এলো। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারি মাসে, এবার 1947-এই চলে এলাম, ফেব্রুয়ারি মাসে মাউন্ট ব্যাটেনকে নিয়ে আসা হলো ভাইসরয় করে। ওনারই দায়িত্ব যে তুমি বাপু খুব শান্তভাবে, কারণ এটা একটা এজিটেশন আনবে, অ্যাট্রাক্ট করবে, সেটা খুব স্বাভাবিক, পুরো ব্যাপারটাকে স্মুথলি রান করাও। এবং তখন ভারতবর্ষে নেতার অভাব নেই, এবং এখনকার ওভারঅল ভারতবর্ষের কথায় নেতা বললে যাদের বা যারা যেরকম আমরা ভাবছি, তখনকার নেতারা কিন্তু আরো বেশি, আমি বলবো যে তাদের পড়াশুনো ডেডিকেশন সব দিক দিয়ে হয়তো ওভারঅল আমি অ্যাভারেজ ভ্যালুতে যদি রাখি, তারা কিন্তু আরো অনেক এগিয়ে। সুতরাং কারোর কথাই যে খুব ফ্যান না বা ফেলে দেওয়ার মতো এরকম নয়,
তারা প্রত্যেকেই চিন্তা ভাবনা করেছেন, নানা থিওরিটিক্যাল জিনিস পড়াশুনো করেন, এই করেন। তো সুতরাং তারাও মাউন্টব্যাটেনের সঙ্গে তাদের মতো করে কখনো পার্সোনালিতে কখনো অফিসিয়ালি যোগাযোগ করে তাদের মতটা বলার চেষ্টা করছেন। মাউন্টব্যাটেন 3 জুন মানে 20 জুনের তো আমরা পশ্চিমবঙ্গ দিবস, তার 3 জুন মানে আর মাত্র 17 দিন আগে প্রেস কনফারেন্স করে বলে দিলেন। স্যার সেটা শুরুতে একটুখানি বলেছেন, একটা ভোটাভুটির কথা বললেন। মাউন্টব্যাটেন বলেছিলেন ওরকম 3টে ভোট হবে, একটাতে সব মেম্বাররা থাকবে, একটাতে মুসলিম মেজরিটির মেম্বাররা থাকবে, একটাতে নন মুসলিম মেজরিটির মেম্বাররা থাকবে। ওনার শব্দগুলোই নিচ্ছি আর কি। তো যেখানে সব মেম্বাররা থাকবে তারা ভোট দিলেন যে যেটা ফেভারে গেল সেটা হচ্ছে যে কোনো ভাগ হবে না পূর্ব পশ্চিমবঙ্গের, এবং গোটাটাই ভারতবর্ষের সঙ্গে থাকবে। ঠিক আছে। এরপরে যেখানে মুসলিম মেজরিটির এটা নেওয়া হলো হাউস থেকে, সেইখানে ভোটাভুটিতে যেটা জিতলো সেটা হচ্ছে যে কোনো ভাগ হবে না এবং গোটাটাই পাকিস্তানের সঙ্গে থাকবে, পাকিস্তানের একটা পার্টের সঙ্গে। তাহলে যেহেতু এটা জিওগ্রাফিক্যালি অনেকটা ডিস্ট্যান্ট, তাহলে ডেফিনেটলি দ্য ইস্টার্ন পার্ট অফ পাকিস্তান হয়ে থাকবে। এরপরে থার্ড যেখানে নন মুসলিম মেজরিটিতে গেল, তারা বললেন পার্টিশন হবে, এবং পার্টিশন যেই হচ্ছে তাহলে যেটাতে মুসলিম পপুলেশন বেশি দে উইল মার্জ উইথ পাকিস্তান, আর যেখানে কম দে উইল মার্জ উইথ তখনকার ইন্ডিয়া। মানে এবার ভাবনার ইন্ডিয়া, মানে তখনও ভারত ভাগ হয়নি, কিন্তু বুঝে নিচ্ছে যে ভারত পাকিস্তান ভাগ হবে, তাহলে সকল সেই সময় পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থেকে যাবে। এরা এই 3টে জায়গায় 3 রকম ডিসিশন হলো। এটা কিন্তু 20 জুন এই ভোটটা হচ্ছে, যেদিনটাকে আমরা আজকে অবজার্ভ করছি। কিন্তু 3 জুন মাউন্টব্যাটেন যখন করেছিলেন প্রেস কনফারেন্সটা, তিনি বলেছিলেন যে এখানকার অ্যাসেম্বলির মেম্বারদের ভোটেই তো সব ঠিক হবে, তাই সেই মতোই কাজ হচ্ছে। কিন্তু সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলে রেখেছিলেন, যদি এই 3 রকম ভোটের মধ্যে কোনো একটাতে একটা ভোট দিয়ে মেজরিটি পেয়েও যদি পার্টিশনের দিকে যায়, পার্টিশনটাই হবে। তাহলে আমি এর আগের দুটো এতে কিন্তু হলো যে পার্টিশন না হয়ে একদল বললো ভারতের সঙ্গে থাকুক, আর হলো পার্টিশন না হয়ে পাকিস্তানের সঙ্গে থাকুক। এই আরেক থার্ডটাতে এলো যে পার্টিশন হোক এবং পশ্চিম অংশ ভারতের সঙ্গে থাকুক, পূর্ব অংশ পাকিস্তানের সঙ্গে চলে যায়। যেহেতু মাউন্টব্যাটেনের ওই শর্তটা দেওয়া ছিল যে একটা ভোটেও যদি মেজরিটি পেয়ে পার্টিশনটা কোনো 3টে হাউসের মধ্যে আসে, তাহলে ওইটি নেওয়া হবে। তো স্বাভাবিকভাবেই তাই হলো, এবং সেইভাবে যা আজকে আমরা যেমন মেকআপ দেখছি, তারপরে পূর্ব পাকিস্তানটা একটা সময় আমরা জানি 1971 তারা ওখান থেকে আলাদা হয়ে নিজেদের মতো দেশ তৈরি করলেন। আর এই যে তাহলে মাউন্টব্যাটেন ফেব্রুয়ারিতে এলেন এবং জুন মাসের 20 তারিখে এই ভোটটি হলো, তার আগে 3 তারিখে উনি প্রেস কনফারেন্সটা করেছিলেন। তাহলে প্রেস কনফারেন্স যখন করছেন, তারপরে তো আর কিছু মত বদল হবে না। তাহলে 3 তারিখের ওই জুন আর ওদিকে উনি ফেব্রুয়ারিতে আসছেন। এই মার্চ এপ্রিল মে এই 3-3.5 মাস সময়টা ছিল প্রচণ্ড ক্রুশিয়াল পলিটিক্যাল লিডারদের জন্য। সেই সময় কিন্তু শ্যামাপ্রসাদ বাবু উনি কিন্তু একটা সাংঘাতিক ভূমিকা পালন করেছিলেন। এবং কীভাবে হতে পারে, একটা হচ্ছে জনমত তৈরি করা, একটা হচ্ছে অন্য কলিগদের মানে অন্যান্য নেতাদেরকে কনভিন্স করানো, আর একটা হচ্ছে কি মাউন্টব্যাটেনকে কনভিন্স করানো। উনি 3টি কাজই করেছিলেন। কলিগদেরও কনভিন্স করানোর চেষ্টা করেছিলেন, জনমত তৈরির জন্য জনসভার কথা সুশীলদা বললেন বা স্যার বলেছেন, হ্যাঁ, তাহলে সেখানেও হলো। এবং তার সাথে উনি মাউন্টব্যাটেনকে দেখাও করলেন এবং চিঠিও লিখে দিলেন, একেবারে সরাসরি ডকুমেন্ট, যে আমরা এই চাইছি। তো যাই হোক, মাউন্টব্যাটেন সেই সবের উপর ভিত্তি করেই জানি না, এবার এইগুলো এবার স্পেকুলেশন, যে তাহলে ওই যে বললেন যে যদি একটা ভোটের মেজরিটি পেয়েও পার্টিশন কোনো একটা 3টের মধ্যে কোনো একটাতে হয়, তাতেও পার্টিশন হবে, সেটাতে বোধ হয় নিশ্চয়ই এই ওনার এই অ্যাক্টিভিটিগুলোর রোল নিশ্চয়ই ছিল। নতুবা এইভাবে আসবে কেন হঠাৎ করে 3 রকম ভোটের মধ্যে একটা ভোটের একটা বিশেষ জিনিসকে প্রাধান্য দেওয়া হলো। তবে স্যার কথাও বলেছেন, এই নিয়ে অসংখ্য লেখা করেছে, অসংখ্য মতামত বিশেষজ্ঞরা দিয়েছেন, আমি সেখানে চুনোপুটি বললেও মানে অপমান। তো সুতরাং আমি যেটুকু বুঝেছি আমি সেটুকু বললাম, এবং তাহলে এটুকু নিশ্চয়ই আমার কথাটাকে ধরে নিলে এটুকু বুঝতে নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা নয় যে আজকে যে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আলাদা করে পালন করছি, 1905-এর বঙ্গভঙ্গকে বাদ দিলে সেটি দুঃখের বঙ্গভঙ্গ ছিল, আর এটি প্রয়োজন। স্যার বলছিলেন কিছু বিচ্ছেদ আনন্দের হতে পারে, আমি বলবো যে হয়তো শান্তি সুখের জন্য অনেক কিছু মেনে নিতে হয়, প্রয়োজনটা সময়ের সাথে বদল হয়। আমার সেই জন্যে আজকে আমরা পশ্চিমবঙ্গে আছি এবং পশ্চিমবঙ্গ দিবস হিসাবে এটিকে পালন করছি, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে এটা আমার কিন্তু লেকচার নয়, এটা জাস্ট আজকের এই সূচনাটা। আমি ভেবেছিলাম যে স্যার হয়তো আরও ডিটেলে বলবেন বা শীর্ষেন্দুদা শুরুতে বলবেন, সেটা আমি একটা সম্পূর্ণ অন্য জিনিস বলবো বলে এসেছি।
তো কিন্তু সুদিনও মনে করিয়ে দিল যে এটা আমরা বিশেষ বলছি না, বা আমার এটাও ধারণা হয়েছিল যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে থেকেও কেউ বলবে এবং তারা এই অংশগুলো বলবে, এবং তারা হয়তো পশ্চিমবঙ্গের এন্টায়ার 3000 বছরের ইতিহাসের আর্ট কালচারকে অতটা তুলে ধরতে পারবে না, বরং এই রিলেটিভলি রিসেন্ট ঘটনাগুলো পারবে। সেজন্য আমি সত্যি কথা বলতে ওটার প্রিপারেশন নিই। এবার যদি হাউস মনে করেন যে আমি পশ্চিমবঙ্গের ওভারঅল শীর্ষেন্দুদা যে লিটারেরি দিকগুলো বলেছে তাছাড়া অন্য কী দিক আছে সেটা নিয়ে আমরা গর্ব করতে পারি কিনা, এবং আমি তো বলবো যে পৃথিবীর কোনো দেশ নেই যে দেশের এত রিচ হেরিটেজ আছে যেটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ, শুধু সুচেতন অনেক সময় এন্টায়ার বাংলাদেশ নিয়ে বলেছেন, মানে বঙ্গ নিয়ে বলেছেন, আমি শুধু পশ্চিমবঙ্গ বলছি। সেখানে যা আছে পৃথিবীর খুব, আমি বলবো হয়তো কোনো দেশেই নেই, কিন্তু যদি আপনারা অনুমতি এবং আমাকে কিছুক্ষণ সময় দেন তবে আমি সেই লেকচার বলবো, নতুবা আমার লেকচার এখানেই শেষ। বলছি কি যে আমি সবসময় মানে একটা হ্যাপিনেস বা ভালো পরিবেশ পছন্দ করি, সেখানে এই একটা অযথা টেনশন ভালো লাগে না, ঠিক আছে? তো যদি মানে অনুমতি হয়, শুধু নন্দিতা বা স্যার মানে এটা সবার যদি সেন্টিমেন্ট থাকে তবে আমি আছি, নতুবা দরকার নেই। না বলবে 100% বলবে। আমি তো বললাম এটাও তো একটা বক্তৃতা, মিনি বক্তৃতা হলো। ওটা তো গৌরচন্দ্রিকা হলো, এবার মেন কোর্সে যাও। তুমি যেটা করলে সেটা হচ্ছে মানে হ্যাঁ আমরা যেটা মানে পরিপ্রেক্ষিতে আজকে এই দিনের বক্তা হিসেবে আমরা এখানে বুকিং করেই স্থির হয়েছিল দুজন বক্তার কথা, এবং সেখানে একটা সরকারি নির্দেশনামা আমাদের হাতে ছিল, সেই নির্দেশনামাটাও বক্তাদেরকে দেওয়া হয়েছিল। তো সেখানে প্রথম বক্তা কিন্তু বলে দিলেন যে না ওই নির্দেশনামায় সরকারি অবজেক্টিভটা কি আছে, সেটার একটা প্রেক্ষিত উনি তুলে ধরেছেন, আর একটা প্রেক্ষিত হয়তো সূর্যশেখর দাস তুলে করবেন। তো এইটা সবটা মিলেই কিন্তু পশ্চিমবঙ্গ দিবস, তার মধ্যে অবশ্যই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আসবেন, যেটা অধ্যক্ষ মশাই শুরুতেই কিন্তু করেছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দিয়ে, কাজে সেই জায়গাটাতে মনে হয় কোনো ঘাটতি আমাদের অনুষ্ঠানে থাকবে না। ঠিক। আপনারা হেডিংটা দেখতে পাচ্ছেন, যদি মনে করেন যে এটা শুরু নেন তাহলে আমি শুরু করি, আর যদি মনে করেন যে না দরকার নেই, আমার সত্যি আমারও দরকার নেই। আচ্ছা, পশ্চিমবঙ্গ তো হলো, পশ্চিমবঙ্গের এই রিসেন্ট অংশগুলো আমরা একটু জানি বা আলোচনাতেও অনেক বেশি সেগুলো দেখা যায়। যে অংশটা দেখা যায় না সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শুরু থেকে আজ পর্যন্ত কিভাবে তার জার্নিটা হয়েছে, ঠিক আছে? ইতিহাস বইয়ে অল্প কিছু পলিটিক্যাল জার্নি হয়তো একটু বলা থাকে, তাও সেটুকু আমরা কজন পড়েছি বা কার মনে আছে সে খুবই সন্দেহের বিষয় আর কি। তো আমি সেই জন্য খুব সংক্ষেপে জাস্ট বুড়ি ছোঁয়া করে এবং চোখে যাতে আপনারা দেখতে পান তার জন্য করে জাস্ট একটা জার্নির মতো আমার সঙ্গে আমাকে 15-20টা মিনিট দিন, আমি জাস্ট সেটাকে দেখাতে চলে যাচ্ছি আর বলে যাচ্ছি। যদি কারোর কোনোটাতে প্রশ্ন থাকে বলবেন, আমি বলবো, আর যদি মনে হয় এখানে সময়ের অভাব পরবর্তীতে আমার সঙ্গে কথা বলবেন, আমরা তো সবাই আছি, তখনও সেটা নিয়ে গল্প করা যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তো আমাকে একটু বারবার দৌড়ি করতে হবে। না তুই বস, ওখানে বস, তুইও দেখ। আচ্ছা, এখানে একটা টেরাকোটা প্যানেল আছে, বুঝতেই পারছেন যে কৃষ্ণ টোল ট্যাক্স আদায় করছেন। রিসেন্টলি টোল ট্যাক্স আদায়টা অনেকটাই বন্ধ হয়েছে, তো এই ছবিটা একটু অন্যরকম হয়ে গেল। এই টোল ট্যাক্সটা হচ্ছে নদী পেরোনো, এবং যারা মথুরা যেত বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টস বিক্রি করতে তারা মাথায় নিয়ে যাচ্ছেন এবং কৃষ্ণকে সেই সব প্রোডাক্ট দিয়ে যেতে হতো। আর এই সামনে যিনি আছেন তিনি একজন সিনিয়র লেডি এবং একটু বয়স্ক বলে একটু নুপুর এবং হাতে লাঠি আছে। যারা শ্রীকৃষ্ণ কীর্তন পড়েছেন তারা জানেন ওনার নাম হচ্ছে বারাই, উনি হচ্ছেন রাধার মায়ের পিসি। তো রাধা কৃষ্ণের ওই মধুর সম্পর্কের রসায়নে ওনার একটা খুব ভালো রোল ছিল। যাই হোক, পরেরটাতে যাই। আচ্ছা, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের আর্টের দিক দিয়ে ভাবলে, স্যার আপনি কি দেখতে পাচ্ছেন? আর্টের দিক দিয়ে ভাবলে এটি হচ্ছে আদিতম মেটেরিয়াল, ঠিক আছে? দেখছেন একটা কালো পোড়ামাটির জিনিসের উপরে একটাতে কিছু মাছ জালে আটকাচ্ছে আর একটাতে একটা পাখি মুখে কিছু ধরে আছে। কোনো বিশেষজ্ঞটাকে একটি ময়ূরী সাপ খাচ্ছে বলেছেন, আমার দেখে বিশ্বাস হয়নি, যাই হোক সেটা আপনারা বলবেন। এবং এর বয়স 1200 BC। এইবার যদি আমরা ভাবি এটা কিন্তু বৈদিক যুগের, তাহলে বৈদিক যুগ থেকে বাংলার বাঙালিরা যে আর্টের মধ্যে চলে গেছেন এটি তার প্রমাণ। এরকম প্রমাণ খুব বেশি নেই, ছবিটাও সেই জন্য খুব ভালো কোয়ালিটির একেবারেই নয়। এবং আমাদের আরও বেশি আনন্দের যে এই জিনিসটা কিন্তু আছে ভেদিয়ার কাছে, ঠিক আছে? যেখানে পাণ্ডু রাজার ঢিবি বলে একটি ঢিবি আছে, এটি সেখান থেকে পাওয়া, সেটি বাঙালির আর্টের আদিতম নিদর্শন।
1200 বিসি বেদের যুগে, ঠিক আছে, 1500 থেকে বৈদিক যুগ সবে শুরু হচ্ছে সেই সময়ে, এবং সেই সময় থেকে আয়রন ব্যবহার করা শুরু হয়। আয়রন এজের শুরু, সেখানে এখানে আয়রনও পাওয়া গেছে। সুতরাং এটা একেবারে হাতের কাছে, সেটার একটা এক্সাম্পল দিলাম। এরপরে বরং অনেক প্রমাণ নেই, মাটির পাত্র পাওয়া গেছে কিন্তু গায়ে আর্ট ফর্ম নেই, ঠিক আছে। সুতরাং অনেকটা সময় স্কিপ করে চলে যাওয়া যেতে হবে, গিয়ে মৌর্য যুগ থেকে আবার পাওয়া যেতে লাগলো। তবে হঠাৎ করে আর্টের একদম পিকে উঠে গেল শুঙ্গ যুগে। তখনও কিন্তু যীশু খ্রিস্টের জন্ম হয়নি, 100 থেকে 150 বিসি এই সময়। শিশুদা একবার নাম করেছে চন্দ্রকেতুগড়, ওই বেড়াচাপা আর দেগঙ্গার মাঝখানে, সেটাও আমাদের এখানে। তো সেই চন্দ্রকেতুগড়ে শুঙ্গ যুগের অসাধারণ সব মেটেরিয়াল পাওয়া গেছে। আর্ট ফর্মের দিক দিয়ে তারা খুব সুপিরিয়ার, তারা সবগুলোই পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে আছে, আমাদের দেশে আর নেই বললেই চলে। আমি যে ছবিগুলো দিচ্ছি সেটাও আমেরিকার মতো মিউজিয়াম থেকে দিচ্ছি। ওইখানে দেখুন এক মাটির একটা আছে, আর এটা আছে হাতির দাঁতের, ঠিক আছে। এটা চিরুনি ছিল, ভাবুন 150 বছর আগের একটি চিরুনি, ঠিক আছে। এটা আমেরিকার ক্লিভল্যান্ড মিউজিয়ামে আছে, সেখান থেকে আমি লোন হিসেবে নিয়ে দেখাচ্ছি। আর ওই ছবিটিও মানে ওই মূর্তিটিও ওখানকারই। ওই মূর্তিটির একটি বিশেষত্ব হচ্ছে ওর পোশাকটা দেখুন, খুব পাতলা একটা পোশাক পরা আছে, সেটাও মাটিতে অসাধারণভাবে ধরেছে মাটির ওয়ার্কে। আর এছাড়া ওই সময়ে মাতৃকা মানে লেডিদের মূর্তি বেশি পাওয়া যেত, একা মেল মূর্তি নেই বললেই চলে। এটি সেদিক দিয়ে একটা অত্যন্ত রেয়ার এক্সাম্পল, কারণ উনি একজন মেল, ইয়াং মেল। এটা টাইম লাইনটা বলে দিলাম। আচ্ছা, এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে শীর্ষেন্দুদাও এটার নাম একবার করেছে, যে প্রাচীন বাংলায় আর্ট বা কালচার কোথায় ছিল, মঙ্গলকোটের নাম একবার করেছে। এটি সেই মঙ্গলকোটে, তবে মাফ করবেন যে মঙ্গলকোটের ছবি এটি নয়, এটি অনেক পরে, এর কোনো টাইম লাইনও লিখি। এটা 1500 খ্রিস্টাব্দ নাগাদ গুজরাটে আঁকা একটি ছবি। সেই ছবিতে কি দেখানো হচ্ছে, একজন বসে আছেন, তার কাছে গিয়ে অনেকে লাইন দিয়ে ভক্তি জানাচ্ছেন। যিনি সামনে আছেন লাইনের, তার মাথা এবং মুখটা দেখলে বোঝা যাচ্ছে তিনি ছাগলের মতো মুখটা আর কি, গোট ফেসের একটা ইয়ে। ওনার নাম হচ্ছে নাইগামেশ। উনি হচ্ছেন একজন সেমি বা ডেমিগড, যিনি মায়েদের, যারা পোটেনশিয়াল মাদার, তাদের সন্তানের সুস্থতার জন্য উনি হচ্ছেন ইন্দ্র। উনি ইন্দ্র, তারও প্রমাণ হচ্ছে এই নাইগামেশ ইন্দ্রের সার্ভেন্ট। এবং তাছাড়া ইন্দ্রের হাতে দেখুন, বাঁ হাতে ধরা আছে, ওটাকে অঙ্কুশ বলে, ওটা হাতিকে কন্ট্রোল করতে কাজে লাগানো হয়। ইন্দ্রের বাহন হাতি। যাই হোক, তো এই নাইগামেশের একটি টেরাকোটার মূর্তি পাওয়া গেছে কুষাণ যুগের, মানে 150 খ্রিস্টাব্দের, এবং সেটি আমাদের হাতের কাছে মঙ্গলকোট থেকে। তাহলে সেটিও একটা অত্যন্ত অসাধারণ মূর্তি, কিন্তু সেই মূর্তিটির হদিশ আমার কাছে নেই। কলকাতার কোনো একটা জায়গায় পড়ে গেছে সেটি, যেটিকে আর দেখানো হয় না, দেখতে দেওয়া হয় না। আচ্ছা, এরপরে চলে আসি, আরেকটু চলে এলাম 350 বিসি, মানে আমি কুষাণ থেকে গুপ্ত যুগে চলে এলাম। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম লেখা ফর্ম, লেখা। এর আগের কোনো লেখা ফর্ম, রিটেন স্ক্রিপ্ট আর কিছু নেই। এবং এটি আছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের একটা গায়ে, পাহাড়ের উপরে উঠলে একটা জায়গায় চারডানের গায়ে এইটা লেখা আছে। এখানে কি লেখা আছে, যে সিংহবর্মার পুত্র চন্দ্রবর্মা, পুষ্করণের অধিপতি যিনি, তিনি চক্রস্বামী অর্থাৎ বিষ্ণুকে এটা ডেডিকেট করছেন, এবং তিনি নিজে হচ্ছেন বিষ্ণুর ফোরমোস্ট অফ দ্য স্লেভস, মানে বাংলায় বললে দাসানুদাস, এরকম একটা কিছু, সেটা এখানে লেখা আছে। এবং এটি সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, দাদা ল্যাঙ্গুয়েজের এরকম হচ্ছে, বাংলা আগে সংস্কৃত ভাষায় ব্যবহার হতো এই সময় গুপ্ত যুগে, এবং স্ক্রিপ্টটা হচ্ছে ব্রাহ্মী, ঠিক আছে। অশোকের সময় যে ব্রাহ্মী, তার থেকে হালকা একটু বদল হয়েছে, তাই অনেক সময় একে লেট ব্রাহ্মী বা গুপ্ত ব্রাহ্মী বলে, কিন্তু আর ওর মধ্যে যাচ্ছি না। আচ্ছা, এখানে একটা আর্ট ফর্ম আছে, যে কারণে দেখাচ্ছি, দেখুন ওখানে একটা চক্র আঁকা আছে, ওটি বিষ্ণুকে, বিষ্ণুর সিম্বল হিসেবে ওটি দেখা, চক্রস্বামীকে এটা ডেডিকেট করা হচ্ছে সেটা। এবং যারা ইতিহাসের ছাত্রছাত্রী হয়তো কেউ নেই, তারা জানে যে এলাহাবাদ প্রশস্তি আছে, এলাহাবাদের সমুদ্রগুপ্তের এতে, সমুদ্রগুপ্ত এই রাজাকে জয় করেছিলেন। সেই এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের কি রাজাকে জয় করেছেন তার নাম দেওয়া আছে, সেখানে ওই চন্দ্রবর্মার নাম পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি, এই ছবিটা আপনারা দেখুন, এই ছবিটা হয়তো ইতিহাসের কাছে আসতেও আরো 20 বছর লাগবে। এটি একদম একটা আননোন জায়গা, এক্সকাভেশন এখনো নামমাত্র শুরু হয়েছে, কিছু হয়নি। আমি সেখান থেকে ছবিটা পেয়েছি বলে দিচ্ছি।
নদিয়া জেলার একটা জায়গা দেবলগড় বলে, এটি একটি ফুলদানি ভেঙে গেছে, কিন্তু ফুলদানির গায়ে একজন লেডি জল আনতে যাচ্ছেন একটা কলসি নিয়ে, সেটা দেখানো হচ্ছে। ঠিক আছে, এবং এটা বাংলায় ওই একটু গুপ্ত যুগের শেষের দিকে এসেও যে এই মাটির এগুলো গ্রিকদের সময় ছিল, এই ধরনের জলের পাত্র ফুলদানি এগুলো বেশি হতো, সেটার একটা খুব সুন্দর এক্সাম্পল, কারণ তার গায়েই অলঙ্করণটি আছে। এরপরে এটি এতক্ষণ যা বললাম সব আইসোলেটেড স্পেসিফিক। আমি যদি বলি যে একটা মন্দির বা ধর্মীয় জিনিসের গায়ে লেগে আছে কিছু অ্যাটাচড অবস্থায় মানে এমনিতে ফ্র্যাগমেন্ট হিসেবে পড়ে আছে না, এটি হচ্ছে ভারতের বাংলার প্রাচীনতম স্কাল্পচার, যেটি এখনো কোনো একটা স্ট্রাকচারের গায়ে লেগে আছে। এটি মেদিনীপুরের, এবং এখানে একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি ছিল, জায়গাটির নাম হচ্ছে মোগলমারি। অ্যাকচুয়ালি এখানে দুটো বুদ্ধিস্ট মনাস্ট্রি ছিল, একটার নাম হচ্ছে যজ্ঞপিণ্ডিক মহাবিহার, আর একটার নাম হচ্ছে মুঘলায়িকা বিহারিকা। এই দুটি শব্দ খুব সম্প্রতি আবিষ্কার হয়েছে, আপনারা গুগল করলে অনেক সময় পাবেন না, সেখানে একটি অন্য নাম দেওয়া হয়েছে, এটা ভুল রিড করা হয়েছিল বলে। ঠিক আছে, তো এখানেও সেই এটি আছে, এটিও গুপ্ত যুগ শেষ হচ্ছে সেই সময়ে। এটি তাহলে গায়ে লেগে থাকার মধ্যে এটি প্রাচীনতম বাংলা। এরপরে হচ্ছে বাংলার আদিতম মন্দির যে এখনো দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে বরাকরের। বরাকরের মন্দিরে 750 খ্রিস্টাব্দে বানানো হয়। মন্দিরটি শিবের, মন্দিরের গায়ে কিছু অলঙ্করণ আছে, খুব ভালো কোয়ালিটির নয়, তার মধ্যে এটি একটি। এইখানে যিনি বসে আছেন তার ডান হাতে গদা আছে, গদার একটি সংস্কৃত হচ্ছে লাকুড়, তাই ওনার নাম হচ্ছে লাকুল ঈশ্বর, মানে লাকুল প্লাস ঈশ্বর আর কি। যাই হোক, উনি হচ্ছেন শৈব সেক্টের অনেক ভাগ আছে, তার মধ্যে পাশুপথ বলে একটা সেক্ট আছে, সেই পাশুপথ সেক্টকে উনি রিভাইভ করেন। কেউ কেউ বলেন উনি স্রষ্টা, কেউ কেউ বলেন না তার আগে অন্য ফর্মে ছিল, উনি ওটাকে রিফর্ম করেন। এরপরে এটি হচ্ছে মালদার জগৎজীবনপুরে, আস্তে আস্তে সময়টা এগিয়ে আসে 850 খ্রিস্টাব্দে। এখানে নন্দদীর্ঘী বলে একটি বিহার ছিল, সেই বিহারে একটি মেটেরিয়াল, কিন্তু এটি গায়ে লেগে নেই, এটি কিন্তু কলকাতা বেহালার মিউজিয়ামে আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ইটের মন্দিরের মধ্যে এটি বাংলার আদিতম যে এখনো দাঁড়িয়ে আছে। এর বয়স প্রায় 1100 বছর, 925, আমি জানি না কোথায় লিখেছি 925। এটি আছে মেমারি থেকে আরেকটু যেতে হয়, জায়গাটার নাম সাতদেউলিয়া, সেই সময়ের মন্দির। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমরা কিন্তু গুপ্ত যুগ হয়ে এখন আমরা পাল যুগে ঢুকে গেলাম। পাল আর সেন যুগেই মোটামুটি খ্রিস্টপূর্ব 740 থেকে বলছিল থেকে 1203 ইসলামিক ইনভেশন পর্যন্ত মোটামুটি ছিল। সেই সময়টা বলা যায় আমাদের বাংলার একেবারে স্বর্ণযুগ, সেই স্বর্ণযুগের শুরুর এটা দেখাচ্ছি আর কি। এবং এর এই দরজাটি ইন্টারেস্টিং, এটা হচ্ছে তেকোনাকার দরজাটা, এন্ট্রান্সটা তেকোনাকার দরজা, ওই 1200 পরে পাল যুগের পরে অবসলিট হয়ে যায়, আর পাওয়া যায় না। এটি হচ্ছে টেরাকোটাতে মন্দিরের গায়ে, এর আগে একটা দেখেছিলাম মোগলমারি বিহারের গায়ে কিছু আটকে ছিল, সেটি কিন্তু স্টাকো মানে চুন আর সুরকি, চুন আর বালি দিয়ে বানানো। আর এইখানে এটি হচ্ছে টেরাকোটা যে মন্দিরের গায়ে আটকে আছে, এটি আছে বাঁকুড়ার বহুলারা বলে একটি মন্দিরে, সেটিও ওই পাল সেন যুগের মন্দির, মোটামুটি 1050 খ্রিস্টাব্দে। এখানে যেটা দেখানো আছে সেটা হচ্ছে একজন লোক দু হাতে দুটো উপরে ঘোড়া আছে, আর নিচে দু পা দিয়ে দুটো হাতিকে আটকে রেখেছে। এটা জাস্ট একটা পৌরুষের প্রতীক, এটাকে আমরা বলি অমিত তেজ পুরুষ মূর্তি। ঠিক আছে অমিত? আচ্ছা, এরপরে পাল যুগে যে শুধু এই যে স্ট্রাকচারাল এগুলো হচ্ছে তা নয়, এবার স্কাল্পচারের দিক দিয়েও আসছি। এবং এটি কিন্তু পাথরের নয়, এটি ব্রঞ্জের। এটিও আমেরিকার একটা মিউজিয়াম থেকে লোন নিয়েছে, এটা কিনা নেই। তো ব্রঞ্জের মূর্তি, শিব পার্বতী বসে আছেন। তাহলে সেই সময় এই প্রথম আমি একটা দেখালাম যেখানে ব্রঞ্জকে ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করে করা হচ্ছে আর কি। ব্রঞ্জের স্কাল্পচার 850, এখানে টাইম লাইনটা এদিক ওদিক হবে কারণ বিভিন্ন সময়ের মূর্তি আমি নিয়েছি। তাহলে একটা হিন্দু মূর্তি দেখালাম ব্রঞ্জের, এবার পাথরের মূর্তি। এটি একটি বিষ্ণু মূর্তি, বিষ্ণুর 4 হাত 4 দিকে থাকে, এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবেন 4 হাতই এরকম এরকম করে রয়েছে, খুব উপর দিকে নেই। এবং দুটো হাতে এরকম করা আছে, সেখানে একটাতে ছোট্ট শঙ্খ আর একটাতে ছোট্ট পদ্ম আছে, কিন্তু গদা আর চক্রের এখানে কোনো কিছু দেখতে পাবেন না। তার কারণ হচ্ছে নিচে দুজন হিউম্যান ফিগারিং দেখা যাচ্ছে, তার মধ্যে ওদিকের জন লেডি, এদিকের জন পুরুষ। উনি ওই লেডি হচ্ছেন সেই গদার রূপ, গদা বিষ্ণুর গদা ফিমেল, তার নাম কৌমোদকী। তাই যখন যখন মানে অস্ত্রকে কোনো মানুষের রূপ দেওয়া হয় তখন তাকে বলা হয় আয়ুধ পুরুষ বা আয়ুধ দেবী। তাহলে উনি হচ্ছেন আয়ুধ দেবী কৌমোদকী, আর এদিকে যিনি আছেন তিনি চক্র, তার নাম সুদর্শন, তিনি পুরুষ, তাই এদিকে পুরুষের রেকর্ড আছে। এই ধরনের মূর্তি খুব রেয়ার এবং আমাদের গর্বের বিষয়, এটি আমাদের বীরভূম জেলারই মূর্তি, এটা এখানে পাইকড়ে আছে, বীরভূম জেলার উত্তরভাগে। আচ্ছা, হিন্দু হয়ে গেলে এবার একটা বুদ্ধিস্ট মূর্তিতে আসি, পাল যুগেরই মূর্তি।
এটি বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের মূর্তি। তাকে চেনার একটি উপায় হচ্ছে ডান হাত এইভাবে থাকবে, এটাকে বলে বড়দা মুদ্রা, বরদান। আমরা অনেক সময় এটাকে বলি, এটা বরদান নয়, এটাকে বলে অভয় মুদ্রা। এই বড়দা মুদ্রায় থাকবে, আর বাঁ হাতটিতে একটি ডাঁটিওয়ালা পদ্ম ধরা থাকবে, ডাঁটিটা ধরা থাকবে। সেই জন্য ওনার আর এক নাম পদ্মপাণি। অজন্তার সবচেয়ে বিখ্যাত ছবিটি ওনারই, অজন্তা বলে সার্চ করলে যে ছবিটি আসবে সেটি ওই পদ্মপাণি, এই বোধিসত্ত্বেরই। বোধিসত্ত্ব হচ্ছেন ধ্যানী বুদ্ধ থেকে আসেন, অমিতাভ নামক ধ্যানী বুদ্ধ থেকে এই অবলোকিতেশ্বর এসছেন, এবং এই অবলোকিতেশ্বর থেকে একজন মানুষ বুদ্ধ তৈরি করেন, তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ, যাকে আমরা জানি। ঠিক আছে, ওর মধ্যে আর এখন ঢুকছি না। আচ্ছা, এটা হচ্ছে একটা জৈন মূর্তি, আবার পাল যুগের, এবং এটিও আমাদের এই বর্ধমান জেলা, এবং এই জায়গাটার নাম বাবলাডিহি শঙ্করপুর। এখানে জৈন তীর্থঙ্কর শান্তিনাথের মূর্তি এটি। ঠিক আছে, চলে গেলাম পাল যুগের মূর্তি বা ব্রোঞ্জের, মানে পাথর ব্রোঞ্জ দেখলাম। এইবার হচ্ছে পুঁথি। মনে রাখবেন, সারা ভারতবর্ষের সবচেয়ে যে আর্ট ফর্ম সারা বিশ্বে চর্চিত এবং বন্দিত, সেটি হচ্ছে ভারতের পেন্টিং এবং মিনিয়েচার পেন্টিং, ছোট ফর্মে পেন্টিং। সেই মিনিয়েচার পেন্টিংয়ের এটি হচ্ছে আদিতম রূপ, এবং সেটি বাংলায় বানানো, পাল যুগে বানানো। সেটা হচ্ছে একটি ম্যানাস্ক্রিপ্ট। ম্যানাস্ক্রিপ্টের নাম হচ্ছে অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা, মানে উইজডমের পারফেকশনে নিয়ে যাওয়ার জন্য 8000 অষ্টসহস্রিকা, মানে 8000 শ্লোকের মধ্যে সেটা বলা আছে। ঠিক আছে, এবং এটি অবশ্যই তালপাতার উপরে লেখা এবং ছবি। ঠিক আছে, সেখানে ওইটা ওরকম, আমি ওই অংশটুকু বড় করে দেখাচ্ছি। ঘটনাচক্রে এখানেও বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর আছেন। হি ইজ এক্সপাউন্ডিং ধর্মা ফিমেল ডিভোটি, আই থিঙ্ক। হ্যাঁ, ঠিক আছে, দিচ্ছেন, ধর্মের ব্যাখ্যা দিচ্ছেন। আচ্ছা, এরপরে পাল যুগের মোটামুটি একটু আর্ট ফর্ম নিয়ে বললাম। এরপরে পাল যুগ শেষ হচ্ছে, ইসলামিক ইনভেশন হচ্ছে, নতুন আর্ট ফর্ম এখানে আসছে, এক্সপোজ হচ্ছে, এবং তার সাথে এখানকার আর্ট ফর্মকেও মেলানো হচ্ছে। এটি হচ্ছে একটা ইসলামিক আর্ট ফর্ম। এইখানে যে একটা চেন আর এখানে পদ্ম দেখছেন, এটা হিন্দু বুদ্ধ দুটো মোটিভেই থাকে। এটাকে আমাদের বলা হয় বেল অ্যান্ড চেন মোটিভ। সেটা কিন্তু তাহলে ইসলামিকের মধ্যে আমরা পেলাম, কিন্তু উপরে একটা আর্চ আছে। দেখুন আর্চটা এরকম বাঁকানো, এই আর্চ প্রথম ভারতীয়রা দেখছে বা বাংলা দেখছে। একে বলা হয় কাস্ট আর্চ, এইভাবে ভাগ হওয়া আর্চ। এরপরে আমরা বাংলার যে গর্ব টেরাকোটা মন্দির, সেখানে এই জিনিসটি আসবে। তার মানে আমরা দেখবো পরবর্তী হিন্দু আর্টগুলো ইসলামিক আর্ট থেকে নিচ্ছে এবং নিজেদের আর্ট মেশাচ্ছে, মিশে একটা অসাধারণ জায়গায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, শুধু যে ওই রকম আর্ট ফর্ম হতো তা না, ইসলামে আরো নতুন নতুন কিছু আর্ট ফর্ম আসতে লাগলো, যেটা বাংলা আগে জানতো না। যেমন একটা ইলাবোরেট গেট বানানো, এই জায়গা, এটার নাম হচ্ছে দাখিল দরওয়াজা, এবং এটারও নিশ্চয়ই টাইম লাইন লেখা আছে 1475। ঠিক আছে, ইউসুফ শাহ বলে একজন সুলতান এটা বানান। এটা একটা ইসলামিকের এক্সাম্পল। এইটি হচ্ছে কদম রসুল। ইসলামে তো মূর্তি পুজো নেই, কিন্তু ওরা হযরত মুহাম্মদ সাহেবের পায়ের ছাপ হিসাবে একটা জায়গায় রেখে করতে পারেন, সেটা এটা। এই স্ট্রাকচারটা দেখুন, এখানে 3টে এন্ট্রান্স আছে, দেখছেন তো? একে বলা হয় ট্রিপল আর্চ এন্ট্রান্স। কার্নিশটা দেখুন, আমাদের কলেজের বিল্ডিং পুরো সোজা, এখানটা দেখুন হালকা কার্ভ হয়েছে, খেয়াল করছেন? এগুলো আর্কিটেকচার এলিমেন্ট। এবং দেখুন মাঝখানে একটা ডোম আছে, ডেফিনেটলি মুসলিম স্ট্রাকচারে থাকবে। 4 কোণায় 4টে লম্বা স্ট্রাকচার আছে। এটা একটু মনে রাখুন, 4-5টা পরে আমি একটা মন্দির দেখাবো, এইটি আছে, জাস্ট তখন বুঝতে পারবেন। একটু দেখে রাখুন ওভারঅল, এটা কার্নিশ, ট্রিপল আর্চ সেন্টার, এবং আর্টটা কিন্তু এরকম বাঁকানো হতে পারে এখানে। যাই হোক, এখানে আর কি হয়েছে, ওইখানে যেমন আর্কেড, মানে অনেকগুলো আর্ট পরপর একটা সুন্দর এফেক্ট তৈরি করে, ওটাও ইসলামের খুব কমন একটা আর্কিটেকচারাল ফর্ম। আর হচ্ছে মিনার, এবং মনে রাখবেন এই মিনারটি বানিয়েছিল সেই সুলতানরা যারা মানে তুর্কিও নয়, তারা আফ্রিকান, নিগ্রো, হাবশি, ইথিওপিয়া থেকে এসে তারা বানিয়েছিলেন। তাহলে সেই স্ট্রাকচারও আমাদের এখানে আছে। এছাড়া ছোট ছোট সূক্ষ্ম কাজ, যেহেতু হিউম্যান ফিগারিং ইসলামে নিষিদ্ধ, সেগুলো হয়েছে। আর এখানে যেমন কিছু রং দেখা যাচ্ছে, মনে হতে পারে খুব অখাদ্য একটি জিনিস সূর্য দেখাচ্ছে, কিন্তু এই যে একে বলে গ্লেজ টাইলস, এটা একটা অসাধারণ টেকনোলজি। এবং এটার টাইমটা দেখুন 1500 খ্রিস্টাব্দের আগে। মুঘলরা তখনও আসেনি, মুঘলরা একটু নেবে, তাহলে তার আগে থেকে বাংলা এটা এমনি হয়ে আছে। এর অসাধারণ টেকনোলজি। এখন আমি বলছি না ওটা কি করে বানানো হয়। এরপরে হচ্ছে ইলাস্ট্রেট টেক্সট, একটা পার্সিয়ান টেক্সট নিজামি বলে একজন পার্সিয়ান পোয়েট লিখেছিলেন, সেই পার্সিয়ান টেক্সটের একটা ইলাস্ট্রেটেড টেক্সট, সেটাও সুলতানের আমলে হচ্ছে। এবং মনে রাখবেন এইগুলো যখন হচ্ছে, তখন অন্যদিকে কি হচ্ছে, অন্যদিকে চৈতন্যদেব জন্মে গেছেন। তার আগে কৃত্তিবাস বাংলায় রামায়ণ রচনা করেছেন, মালাধর বসু কৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ বিজয় রচনা করে ফেলেছেন, বিজয়গুপ্ত মনসা মঙ্গল রচনা করে ফেলেছেন। সবই বাংলায় হচ্ছে। শিশুন্দা বলছিল 1000 থেকে বাংলা ভাষা এসে গেল।
এগুলো এসে গেছে এবং সেটা কখন হচ্ছে, সব কিন্তু হচ্ছে সুলতানি আমলে, যারা নিজেরা তুর্কি ভাষায় কথা বলতেন সেই অবস্থায় এসেছিলেন। তারপরেও তারা অফিসিয়াল ভাষা হিসাবে বাংলাকে প্রমোট করে, যার জন্য বাংলায় ওই যে কৃত্তিবাসের রামায়ণ থেকে আরম্ভ করে মনসামঙ্গল, শ্রীকৃষ্ণ বিজয়, তার আগে শ্রীকৃষ্ণ কীর্তন হয়েছে, সব ওই সময় কিন্তু হয়ে গেছে। এবং চৈতন্যদেব নিজেও তো আসছেন, তিনিও তো একটা সাংঘাতিক বুস্টার ডোজ দেবেন হিন্দু ধর্মকে এবং বৈষ্ণব ধর্মকে, ঠিক আছে। এবং তাহলে সুলতানরা মূলত বাংলা ভাষাকেই কোর্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে রেখেছিলেন, এটা ওনাদের একটা বিশেষত্ব। মুঘলরা কিন্তু রাখেননি, তারা পার্সিয়ানকে রেখেছিলেন। আচ্ছা, এরপরে হচ্ছে এই সুলতানি আমলে আরো একটা সাংঘাতিক ঘটনা ঘটে যায়, সেটি হচ্ছে ইউরোপীয়রা বাংলায় এসে বাণিজ্য করতে শুরু করেন এবং এটি হচ্ছে বাংলা থেকে ইউরোপে যাওয়া মৌর্য যুগের সময় যেত। তারপরে এভিডেন্স মানে সরাসরি মেটেরিয়াল আছে, এমন মেটেরিয়ালের মধ্যে আদিতম। এবং এটি কোথায় তৈরি হচ্ছিল? আমাদের হুগলির আদিসপ্ত গ্রামে। এবং এখানে কি আছে? সব বাইবেলের গল্প এখানে করা আছে এবং তার সাথে হয়তো কিছু বিষ্ণুর অবতার, 10 অবতারের কিছু রূপ এখানে দেখা যায়। এবং এটি পর্তুগাল এবং ইংল্যান্ডে এই ধরনের জিনিস যেটাকে বলে কলচার, খানিকটা বেড স্প্রেড, এটা বিশাল বড়। সেখানে ছবিটা ছোট করে আনতে যে এখান থেকে অতটা পর্যন্ত দিয়ে হবে, যার ফলে ছবিটাকে ছোট করার জন্য আপনারা এই ডিটেলটা বুঝতে পারছেন না। জিনিসটা কটনের আর যে কাজটা করা হয়েছে সেটা তসরের সিল্ক দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে মুঘলরা চলে এসছে ওখানে, তারা বাংলা দখল করে নিয়েছেন, তারা দূরে আছেন, সুলতানদের মতো এখানেই নেই, যার ফলে খুব বেশি মুঘল ইনফ্লুয়েন্স আসেনি। ও আচ্ছা, এইখানেও দেখুন ওই ট্রিপল আর্চ এন্ট্রান্স চলে এসছে, ছাদটাও কিন্তু কার্ভ, ঠিক আছে। এরপরে অবশ্য হবে না। এই সময় যেটা হয়, পুরো একটা সময় ধরে মুঘল, তারপরে নবাব, তারপরে ইংরেজ, পুরো সময়টা জুড়ে টেরাকোটা স্ট্রাকচারের সাংঘাতিক ইভলিউশন হয়। এটি হচ্ছে চালা মন্দির। চালা হচ্ছে বাংলার নিজস্ব রীতি, সারা ভারতবর্ষে মন্দিরের অন্ত নেই। সেখানে ওই দুটি রীতি সাধারণত ফলো করা হয়, নাগরা, দ্রাবিড়। এটি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং বাংলার নিজস্ব রীতি, এরকম কন্ট্রিবিউট করা খুব সহজ নয়, খুব কঠিন কাজ। এইটা হচ্ছে আরেকটি, এটা রত্ন রীতি এবং এই রত্ন বাংলার ইন্ট্রোডিউস করা। এবং এটি দেখুন, একটু আগে যে কদম রসুল দেখেছিলাম, পুরো তার মতো ট্রিপল আর্চ এন্ট্রান্স, কার্ভ, বার্নিশ, 4 কোণায় 4টে, মাঝখানে একটা। ইনফ্যাক্ট যদি এই মন্দিরে ঢোকেন, উপরে তাকে একটা ডোমও দেখবেন, এবং সেই ডোমটাকে হাইট করা আছে এই জায়গাটাকে উঁচু করে, মানে পুরো আর্কিটেকচারটা নেওয়া হচ্ছে। নিয়ে দেখুন সম্পূর্ণ হিন্দু মন্দির এবং এটি রত্ন মন্দিরের মধ্যে আদিতম। এবং এর আগের ছবিটা ছিল হুগলির আটপুরে, যেখানে রামকৃষ্ণদেবের এই দীক্ষা টিকাগুলো হয়েছিল, যাই হোক। আর এটি হচ্ছে বিষ্ণুপুরের কাছে গোকুলনগর বলে একটি জায়গা। আর এরপরে ইংরেজদের প্রভাবে এলো দালান মন্দির, আর তার কার্নিশ বাঁকানো নয়, সোজা। এবং কলাম দেখুন নিচ থেকে উপর পর্যন্ত। এটা আমাদের কালিকাপুরের দুর্গা দালান আর কি। এখানে একাধিক অসাধারণ সব ছবির শুটিংও হয়েছে। খন্ডার হচ্ছে তার মধ্যে খুব নাম করা, যাই হোক। আর এটি আরেকটি, এটি এক জমিদার গিন্নি বানিয়েছিলেন, তার নাম রানী ভবানী। হাজব্যান্ড মারা যাওয়ার পরে তিনি জমিদারি সামলাতেন, তিনি অসাধারণ কন্ট্রিবিউট করেছেন। যারা বেনারস বেড়াতে গেছেন তারা দেখবেন ওখানেও রানী ভবানীর মন্দির আছে। এবং এইটি দেখুন স্ট্রাকচার, এটি 8 কোণা, সাংঘাতিক স্ট্রাকচার। উপরে একটা ছাতার মতো, তার উপরে একটা পদ্ম, তার উপরে একটা গম্বুজ আছে। এটি মুর্শিদাবাদের আজিমগঞ্জের বড়নগরে আছে। এটিও আরেকটি অদ্ভুত স্ট্রাকচার, পিরামিড। বাংলার পিরামিড বলতে এটাকেই বুঝবো। এটি বিষ্ণুপুরের রাজমঞ্চ, 1700 খ্রিস্টাব্দের একটু আগে এটা বানানো হয়। কোনো কোনো টেক্সট এটাকে 1600 লেখা থাকবে, সেটা একটু ভুল, কারণ এর কিছু আর্কিটেকচার এলিমেন্ট আছে যেটা কখনো আসেনি। এরপর এটি হচ্ছে কি দোচালা। মনে রাখবেন, দোচালা মন্দিরও বাংলায় আছে, কিন্তু এটি কোনো মন্দির নয়, এটি একটি কবর। এবং এটি আওরঙ্গজেবের সেনাপতির কবর। তাহলে তারা পুরোপুরি আমাদের স্ট্রাকচারকে নিয়েছে। শুধু এটা নয়, এর অনেক আগে নিয়েছে। আমি বাংলার এক্সাম্পল দিচ্ছি বলে, আপনি যারা জয়পুরে আমের ফোর্ট গেছেন, সেখানে দেখবেন মানসিং বাংলায় এসে দেখে গিয়ে ওখানেও দোচালা বানিয়ে রেখেছেন। আকবর শুনেছেন, শুনে লাহোরে আকবরের এতেও ওখানেও দোচালা স্ট্রাকচার আছে। সুতরাং বাংলার দোচালা স্ট্রাকচার রমরমা। এবং এই দোচালার আরেক নাম বাংলা। সেখানে দুটো দোচালা থাকবে, তাকে বলে জোড় বাংলা। এখানে আর ছবিটা দিইনি শেষে। এরপরে নবাবী যুগ চলে এলো, সেখানে এবার নবাবরা কাজ করছেন। সেখানে মুর্শিদ কুলিখার সময় কাঠরা মসজিদ বানানো হলো, আবার আর্কিটেকচারে বদল হয়ে গেল। ইউরোপিয়ানরা তো চলে এসছেন, তাদেরও কিছু একটা দুটো দেখায়। এটা হচ্ছে একদম ডাচ বণিকের, বেশ অনেক আগে, কাশিম বাজারে আছে, 1778 খ্রিস্টাব্দে, ডাচ বণিকের কবর। এটি মানে সুন্দর দেখতে, কবরগুলোর মধ্যে আদিতম। এছাড়া এমনি নর্মাল আছে, এরকম একাধিক আছে, কিন্তু এটি খুব ভালো দেখতে। আচ্ছা, এরপর টেরাকোটা অলঙ্করণ, সারা গায়ে থাকে, ওখানে কলাম, এটাকে বলে মৃত্যুলতা। আমি জাস্ট বলে যাই, সবচেয়ে বেশি থিমে ছিল রাধা, মানে কৃষ্ণ। আমি এটা কৃষ্ণলীলার একটা দৃশ্য দেখাচ্ছি। এটি হুগলির গুপ্তিপাড়ায়
এখানে রামের একটি দৃশ্য আছে, এটা বর্তমানে কালিকাপুরে রামের রাজসভা। এখানে জাম্বুবানকে দেখা যাচ্ছে, অদ্ভুত দেখতে, মানে পায়ের কাছে হনুমান আছে। আর শিশুরা দুর্গা পুজো নিয়ে অনেক কথা বললো। এটি একটি দুর্গার মূর্তি 1856 খ্রিস্টাব্দের, এবং এখানে অষ্টাদশ ভুজা দুর্গা, যেটা খুব কম দেখা যায়। এবং তার চেয়ে বড় কথা, এখানে দুর্গা ত্রিশূল দিয়ে মহিষাসুরকে মারছে না, একটা দড়ি দিয়ে মহিষাসুরের গলা আটকে রেখেছে। এটার সাংঘাতিক ইম্পর্টেন্স। আমরা ত্রিশূল দিয়ে মারা দেখি, মনে রাখতে হবে যে এগ্রিকালচার শুরু করেছিল মেয়েরা। ছেলেরা হান্টিংয়ে বেরিয়ে যেত, মেয়েরা এই বীজ সরিয়ে করে দিয়ে বাড়ির কাছে কাজ করতো। সে আজ থেকে 10,000 বছর আগের কথা বলছি। সেই সময় তারা তখন এগ্রিকালচারের জন্য আরেকটা দরকার হচ্ছে পশুকে পোষ বানানো, যাদের লেবার দিয়ে চাষের জমি করা হবে। মহিষাসুর মানে মহিষ, মানে একটা ক্যাটেল, তাকে এখানে না মেরে করা হচ্ছে। এটা আমাদের পুরনো শাস্ত্রে আছে, সেটাকে এখানে কিন্তু পোট্রে করা হচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং একটা প্যানেল। 18 হাত, তার সাথে মহিষাসুরকে মানে গরুকে কন্ট্রোলে আনছে, মারছে না। আর শীর্ষেন্দুদা যে বারোয়ারি পুজোর কথা বলছিল, টেরাকোটাতে আদিতম ওই ফর্মের দুর্গা পুজোর পাওয়া যায় 1669 বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দিরের পাশে অনন্ত বাসুদেব মন্দির। আর সেখানে একটু শিব পার্বতীর কথায় আসিস, ওই সমাজের কথা বলেছিলে। দেখো বাল্যবিবাহ চলছে, পার্বতী কতটুকু আর শিবের কি অবস্থা, এটি আমাদের কাব্য থেকে নেয়া। এবং শিবের তো পোশাক বাঘছাল, বা সাপ হচ্ছে তার বেল্ট। বিষ্ণু ছিল আমন্ত্রিত, গরুরকে দেখে সাপ পালিয়েছে, যা অবস্থা হয় তাই হয়েছে। ইনি হচ্ছেন শাশুড়ি মা মেনকা, তিনি অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, এটা বাঁকুড়ার সোনামুখীতে। এবার হচ্ছে মঙ্গল কাব্যে চলে আসি। এটি চণ্ডী মঙ্গল কাব্যে ধনপতি সামন্ত বাণিজ্যে যাচ্ছেন সিংহলে, নৌকা টৌকা দেখানো হয়েছে, এবং সমুদ্রের মাঝখানে উনি এক দেবীকে দেখলেন, তিনি পদ্মের উপর বসে থেকে হাতি খাচ্ছেন। এবং এটার নাম হচ্ছে কমলে কামিনী। বাংলার টেরাকোটা আর্টিস্টদের অত্যন্ত পছন্দের একটা মোটিভ, ওই যে কমলে কামিনী বসে আছেন আর এই ধনপতি সামন্ত। আচ্ছা, এরপরে আরেকটি, মানে যার কথা না বললে বাংলার কোনো কথাই বলা হয় না, তিনি চৈতন্যদেব। এখানে একটি টেরাকোটা প্যানেলে অনেক আগে 1659 বিষ্ণুপুরেরই রাধাবিনোদ মন্দিরে, সেখানে গৌর নিতাই দুজনে নাচছেন, কীর্তন করছেন। চুলটুল দেখে কারণ মনে করে নিতাই যত ন্যাড়া মাথা টাথা হতে কেমন দেখাচ্ছ। এটি হচ্ছে নবদ্বীপে থাকাকালীন, মানে 1509 খ্রিস্টাব্দের একটি দৃশ্য এটি। কারণ তখন ওই 1 বছর নবদ্বীপে থেকে, এবং তখনই নিত্যানন্দের সঙ্গে উনি ছিলেন। তারপরে পুরীতে নিত্যানন্দ যায়, তারপরে নিত্যানন্দকে পাঠিয়ে দেন, এখানে আর নিত্যানন্দ থাকবে না। তাই গৌর নিতাই বললে নবদ্বীপের ওই 1509 থেকে 10 ওই 1 বছরেই শেষ। মহাভারতকে খুব কম দেখানো হয়েছে, এখানে তার একটি দৃশ্য দিলাম। এটা বিষ্ণুপুরের অপর একটি মন্দির, যার নাম কেষ্টরাই। সেই মন্দিরে ইনি হচ্ছেন ভীষ্ম। যুদ্ধ ঠাকুর এরম করে বসে দাঁড়িয়ে আছেন। তার কারণটা আমরা সবাই জানি, যারা মহাভারত জানি, সেটা হচ্ছে নিশ্চয়ই শিখণ্ডী আছে। ওই পেছনে দেখুন, একটু মেয়েবি ভাব নিয়ে একজন বসে আছেন একদম পেছনে, উনি শিখণ্ডী। ওনাকে দেখেই ভীষ্ম অস্ত্র ত্যাগ করেছেন, অর্জুন মারছে। আর এই কৃষ্ণ তার সারথি। কেউ প্রশ্ন করতে পারে এটা ভীষ্ম কি করে বুঝছো, ওটা অর্জুন কি করে বুঝছো, এইগুলো ওভারঅল প্রমাণ। আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ওই যে উপরে দেখুন হনুমান বসে আছে, অর্জুনের রথের উপরে হনুমান থাকবে, কপি ধ্বজ। ঠিক আছে, সুতরাং ওটি অর্জুন ছাড়া আর কেউ নন, আর কৃষ্ণ তো আছেন। এছাড়া এবার সোশ্যাল দৃশ্য প্রচুর দেখা যায়। এটি একটি শিকারের দৃশ্য, কুকুর টুকুর নিয়ে হাতে পাখি ধরেছেন, সেই সব নিয়ে চলেছেন, শিকারের একটি দৃশ্য। ধর্মীয় দৃশ্যের পরে ইংরেজরা যে বা ইউরোপিয়ানরা এসছেন, তাদের গোলা গুলি, বন্দুক, কামান, টুপি, বুট জুতো, সেগুলো সব দেখানো হয়েছে। এটি আটপুরের। বড়লোক পালকিতে চড়ে অন্য জায়গায় যাচ্ছেন দলবল নিয়ে। পালকিও যদি কেউ শুধু পালকি, কেউ শুধু জলযান নিয়ে রিসার্চ করতে চায়, টেরাকোটার চেয়ে ভালো জায়গা নেই। কত রকম যে আছে তার অর্থ নেই। আর তেমনি তার ইভলিউশন। একেবারে অত্যন্ত মানে সমাজের একজন মানুষ ঢেঁকিতে দিচ্ছেন, আর উনি পা দিয়ে নাড়াচ্ছেন। বাড়ির উপরে তাকে যেমন থাকতো, তুলো যা সব সেই দৃশ্য তুলে ধরা হয়েছে আমাদের বীরভূমের বনপুরের। তবে মনে রাখবেন, এই কিন্তু টেরাকোটা থেকে আমি বেরিয়ে গেছি। এটি একটি পাথরের। টেরাকোটা মাটির নরম বানানো হয়, পুড়িয়ে শক্ত করা। পাথর শক্তই থাকে, তাকে কেটে এটা বানাতে। এটা কিন্তু পাথর কেটে বানানো। তবে এই পাথরটা কাটা খুব সোজা, খুব নরম, জলে ভেজালে, তাই তার নাম ফুল পাথর। শুধুমাত্র এই যে আমাদের এই সিউড়ি রামপুরার ট্র্যাকে পাওয়া যায়। তাহলে এই সিউড়ি, গনপুর, মল্লারপুর এই জায়গায় পাওয়া যায়, সারা পৃথিবীর আর কোথাও নেই। এটা সেই ফুল পাথরের বানানো। ফুল পাথরের আরো একটা প্যানেল দিয়ে দিলাম দমপুরেরই মন্দিরের। এখানে একটা হাতি আছে, দেখুন। এই হাতিটাকে ভালো করে দেখলে দেখবেন 9 জন লেডি আছেন, রাধার সখী ওরা। তাহলে 9 জন লেডি মিলে ওই হাতিটা বানিয়েছেন। এর নাম হচ্ছে নব নারী কুঞ্জর। কুঞ্জর মানে হাতি, 9 জন নারী মিলে করেছেন। রাধাকৃষ্ণ সেই হাতিতে চড়ছেন, একজন মাহুত হিসাবেও সার্ভ করছে, উপরে দেখতে পারেন। তাড়াহুড়ো করছি, কিছু করার নেই। এবার আবার একদম সম্পূর্ণ অন্য মেটেরিয়ালে এলাম। আর ফুল পাকানো, এবার একে বলে স্টাকো। এখানে দেখুন, একজন একটা ঘোড়ার মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে। এই ঘোড়াটা একটা হর্স ডেমন, অ্যাকচুয়ালি কংস পাঠিয়েছে। আর যে ছেলেটি আছে সে কৃষ্ণ। তাহলে কেশিকে চোখ করে গালার মধ্যে হাত ঢুকিয়ে তার দম আটকে মেরে দিয়েছে। সে কৃষ্ণের আর এক নাম কেশব।
এটাও আমরা জানি। এই হচ্ছে কেশী আর সেই কেশব নাম সৃষ্টির ঘটনা। এটা আজিমগঞ্জে বড়নগরে আছে 1755, মানে মন্দিরের গায়ে অলঙ্করণে মুরালও আছে, খুব কম কিন্তু আছে। এখানে আছে কৃষ্ণ আর বলরাম, 1810 খ্রিস্টাব্দে আঁকা, খুব রেয়ার। শিশুদাদা কিছু উট কাঠ মানে কাঠ খোদাই টোদাইয়ের কথা বলছিল, তার অনেক আগের এটা মুরাল হিসাবে আছে, যেহেতু মন্দিরের ঢাকা জায়গা একটু ভালো আছে। আচ্ছা, এরপরে কাঠের কাজ, তক্ষণ শিল্পে যদি আসি, ওটি একটি মন্দিরের দরজা। ওই মন্দিরের মোটামুটি গোটা 24টা মতো ওখানে ছোট ছোট অসাধারণ প্যানেল আছে। ওটা বিরাট বড় দরজা, ছোট ছবিটা আছে বলে বুঝছেন না। এটি আরেকটি চণ্ডী মণ্ডপের উপরে এই বিমগুলো এরকম বের, এটা কিন্তু এরকম নেই, এরকম আছে। আমি তলায় দাঁড়িয়ে ছবিটা তুলছি। যশোদার কোলে কৃষ্ণ খুব কম দেখা যায়, কাঠের। সবচেয়ে বড় কথা, বয়সটা দেখুন 300 বছর পেরিয়ে গেছে। এবার এটি হচ্ছে মেটাল এনগ্রেভিং, এটা আমাদের এই বনকাটিতে আছে বর্ধমানে, রামানুজের বাড়ির ওখানে। ওই রথের গায়ে অলঙ্করণ, একটা আমোদ প্রমোদের দৃশ্য এখানে আছে। পিছনে একজন দেখুন ইউরোপিয়ান সৈনিকও দাঁড়িয়েছেন, বন্দুক মাথায় সেরকম টুপি টুপি নিয়ে। এবার এটি হচ্ছে আমাদের যে পুঁথি লেখা হতো, তার গায়ে, তার পুঁথিকে কাভার দেওয়ার জন্য একটা কাঠের টুকরো থাকতো, তার নাম পাটা। তাই এটাকে বলা হয় পাটা চিত্র, পটচিত্র নয়, পটচিত্র কাপড়ে হয়, এটা পাটা চিত্র। এটা বিষ্ণুপুর, এটা ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়াম লন্ডনে আছে, সেখান থেকে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বুঝতেই পারছেন কীর্তন হচ্ছে, ওরা দুজন গৌর নিতাই হবে। আর ইনি একজন সাদা দাড়িওয়ালা ভদ্রলোক। বৈষ্ণব ধর্মে দাড়ি টাড়ি রাখার বিশেষ নিয়মকানুন নেই, কিন্তু ওদের একজন আচার্য, অদ্বৈত আচার্য, তার জন্য চৈতন্যদেব ছাড়টি দিয়েছিলেন। সুতরাং ওই কীর্তনের মধ্যে কখনো যদি দাড়িওয়ালা কাউকে দেখেন, তিনি নিঃসন্দেহে সবচেয়ে বয়স্ক এবং অদ্বৈত আচার্য। তাহলে এখানেও বোঝা যাচ্ছে অদ্বৈত আচার্য আছেন। আর এখানে গাইছে, খুব ভালো গাইতো যে, তার নাম ছিল মুকুন্দ, হতে পারে এর মধ্যে একজন মুকুন্দ। আচ্ছা, এরপরে চলে আসি আওরঙ্গজেব, ওদিকে চলে এসছেন। আওরঙ্গজেব তো পেন্টিংকে পছন্দ করতেন না, মুঘল পেন্টিং দারুণ ছিল বলে সব বন্ধ করে দাও। তখন তারা কি করলো, বিভিন্ন লোকাল কোড, রিজিয়নাল কোডগুলোতে চলে গেল। সেই সেখানে গিয়ে তারা যে ছবি আঁকে, তাকে বলা হয় প্রভিন্সিয়াল মুঘল পেন্টিং। এটি হচ্ছে মুর্শিদাবাদের নবাবরা ছিল, সেই পেন্টাররা এখানেও এসেছিলেন। এটা হচ্ছে মুর্শিদাবাদের নবাবের এতে কোর্টে আঁকা একটি পেন্টিং। এটি অ্যাকচুয়ালি ঘটনাটা মধ্যপ্রদেশের মান্ডু বা মালওয়া অঞ্চলের। সেখানে একটা রূপকথা বা সত্যি আর রূপকথা মিশিয়ে বাজবাহাদুর এবং রূপমতি, তাদের প্রেম কাহিনী বিখ্যাত, তারা রাত্রিবেলা শিকারে বেরিয়েছে। এরপরে চলে এলো ইংরেজরা বা ইউরোপিয়ানরা চলে এলেন, তাদেরই যেমন চাইছে সেরকম পেন্টিং করতে হবে আমাদেরকে। এই পেন্টিং স্টাইলটার নাম হচ্ছে কোম্পানি পেন্টিং। সেই কোম্পানি পেন্টিংয়ের এটি আদিতম পেন্টিংয়ের মধ্যে একটা। এটা ভিক্টোরিয়া আলবার্টে আছে। এক ভদ্রলোক আরাম করে বসে আমাদের নবাবদের মতোই হুকো টুকো খাচ্ছেন। এই ভদ্রলোকের নাম একবার করি, ওর নাম হচ্ছে উইলিয়াম ফুলাটন। উনি ছিলেন একজন সার্জেন্ট, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সার্ভ করতেন, এসেছিলেন। অসাধারণ চেতা লোক ছিল ওনার। উনি বাংলাটাও শিখে নিয়েছিলেন। ওনার একাধিক বাঙালি বউও ছিল, এবং ওনার আরও বড় কৃতিত্ব, যখন মির্জাফরের পরে মীর কাসিমকে বসানো হলো নবাব হিসাবে, মীর কাসিম একটু বিদ্রোহী হয়ে উঠলো, এবং সে জগৎ শেঠকে মুঙ্গেরে ডেকে নিয়ে গিয়ে তার এবং তার ভাইকে মানে কাজিনকে শেষ করে দিল। তারপরে পাটনায় গিয়ে 48 জন ইংরেজকে পুরো একদম নৃশংসভাবে মেরেছিল। সেই 48 জন ক্যাপ্টিভের মধ্যে ইনি ছিলেন একজন। 47 জনকে মারা হয়েছিল, ইনি ছাড়া পেয়ে গেছিলেন। সেরপরে যে ওনার ওই কৃতিত্ব সব দিকেই আছে। ওই এবং সেই 1763 ঘটনা, পেন্টিংটা 1764-তে আঁকা, ওখান থেকে ছাড়া পেয়েছে, আরাম করে হুকো পাচ্ছেন। এরপরে আর একটা নতুন স্টাইল এলো, সেটা হচ্ছে যে ন্যাচারাল হিস্ট্রি পেন্টিং। এত বোঝা দূর থেকে লোকজন এসব আঁকা হচ্ছিল, যে গাছ, অর্গানিজম এসব আঁকা হতো না, এই প্রথম আঁকা হলো। এটা হচ্ছে একটা মেল ফ্রুট ব্যাট আছে এই ন্যাচারাল হিস্ট্রি পেন্টিং। এটি প্রাচীন, এটা আমেরিকা নিউ ইয়র্কে আছে, মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে আছে, সেখান থেকে নিয়ে দেখাচ্ছি। এরপরে এটি হচ্ছে একটি পুঁথি চিত্র, মানে একটা তুলসীদাসের রামচরিত মানুষের পুঁথি আমাদের মিদনাপুরে করা হয়। মহিষাদলের রানী, আবার সেই তার হাজব্যান্ড মারা যায়, তিনি জমিদারি সামলাতেন, তিনি করেছিলেন। কলকাতা আশুতোষ মিউজিয়ামে আছে, সেখানকার ছবি এটি। এবং এই দৃশ্যটিও খুব রেয়ার, বাঙালিরা অন্য কোথাও করে না। একে বলা হয় রাবণানুগ্রহ। রাবণ একবার উপরে তার ওই পুষ্পক রথে যাচ্ছিলেন, পথে কৈলাস করলো, সঙ্গে সঙ্গে নন্দী এসে বললো সাইড দিয়ে যাও। রাবণ বললো তোমরা পাহাড় সরাও, আমি সাইড দেবো না, আমি সরে যাবো। তো তখন তো শিবকে দিয়ে জানালো, শিব বললো ওকে আসতে দাও। তারপরে রাবণ তো সরাবে না দেখে রাবণ নিজেই নেমে ওই পাহাড় সরিয়ে করতে যাবে। তখন শিব আর কি পা দিয়ে একটা ছোট্ট চাপ দেবে, দিয়ে রাবণ ওর তলায় চাপা পড়ে যাবে। তারপরে অনেক অনুনয় বিনয় কান্নাকাটি করে, আর শিবকে বোঝানো সহজ, তাই রাবণ সে যাত্রা মুক্তি পেয়েছিল। এবং রাবণের যে রা শব্দটা, সেটা কান্না থেকে আসে, সেটা ওই শিবের চাপে কাঁদতে কাঁদতেই ওর নাম রাবণ হয়েছিল। এবং খুশি হয়ে শিব পরে ওকে অনেক অস্ত্র টস্ত্র দেয়, যেটা ও রামের বিরুদ্ধে ইউজ করছিল। একটু মানে টেকনিক্যাল অসুবিধা হয়েছিল, পরে সে আর বলবো না। তাই এটার নাম হচ্ছে রাবণানুগ্রহ, রাবণকে অনুগ্রহ করছেন শিব। এরপরে হচ্ছে স্ক্রল পেন্টিং। এটা একটা লম্বা কাপড়ের টুকরো, এখান থেকে ওই শেষ পর্যন্ত চলে যাবে এবং স্ক্রল করে রাখা হতো, একের পর এক পেন্টিং আঁকা আছে।
স্ক্রল পেন্টিং এটা গাজী পীরের পেন্টিং, এটা মুর্শিদাবাদ আছে 1800 খ্রিস্টাব্দে, কিন্তু এখন আছে ব্রিটিশ মিউজিয়াম, ঠিক আছে। এরপরে চলে এলো আমাদের কলকাতার ভেরি ওন কালীঘাট স্টাইলের পেন্টিং, একেবারে বাবু বিবি এসব আঁকা হতে লাগলো। এখানে একজন বিবি আরাম করে বসে হুকো টুকো খাচ্ছেন এবং তার কানের ময়লা পরিষ্কার করছে একজন, এবং একটাতে ময়লা হয়ে গেলে মাথা থেকে আরও নেবেন, মাথায় দেখুন আরও সব মোজা টোজা আছে, এবং বিবিও বেশ একটু অগোছালোই হয়ে আছেন, মানে অনেকটা মডার্ন হয়ে উঠেছেন, তাই না। এরপরে টেক্সটাইলে একটু চলে আসি, সেটা বাংলার একটা গর্ব। একটু আগে একটা পর্তুগিজদের ওখানে যাওয়া কলচা দেখিয়েছিলাম, মনে আছে তো, তার বিশাল বড় বেড স্প্রে। এটি এবার দ্বিতীয় দেখলাম, এটি হচ্ছে বালুচরি শাড়ির আঁচল। মনে রাখবেন বালুচরি শাড়ি তৈরি হয়েছিল মুর্শিদাবাদের বালুচরে। 1704 খ্রিস্টাব্দে ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে নিয়ে চলে আসা হয়। তখন মুর্শিদ কুলি খাঁ আসেন এবং ওখানকার শিল্পীদেরও নিয়ে আসেন, সেই থেকে মুর্শিদাবাদে তাঁতিদের একটা রমরমা হয়, এবং তবে 1900 পরে আর পাওয়া যায়নি। যাই হোক, তারপরে আমাদের শান্তিনিকেতন কলকাতা সব মিলিয়ে চেষ্টা করা হয়েছিল রিভাইভ করার। 1956 সালে বেনারসের একজন শিল্পী সেটা রিভাইভ করেন, 1970 সাল নাগাদ বিষ্ণুপুরে রিভাইভ করা হয়। কিন্তু যেটা হয় সময়ের সাথে জিনিস বদলে যায়। এইখানে দেখুন যা থাকবে, বালুচরি শাড়ির বিশেষত্বই হচ্ছে কোনো রিলিজিয়াস প্যানেল থাকবে না, সব সেকুলার প্যানেল, সেক্রেট নয়, সব প্রোফেন প্যানেল থাকবে। এখানে দেখুন, এখানে নবাব বসে হুকো খাচ্ছে, আর এখানে একজন ইংরেজ কাঁথায় চলে এসছে। যাই হোক, ইংরেজ যাচ্ছিল মাথায় ছাতা টাতা ধরে। এরপরে বাংলার আরেকটা আর্ট ফর্ম হচ্ছে কাঁথা। এটা হনলুলুর একটা মিউজিয়াম আছে, এটা 1900 খ্রিস্টাব্দে করা। আর একটু আগের ওই বালুচরিটা আছে গুজরাটের তাপে, দ্য আর্ট অ্যান্ড পিপল অফ ইন্ডিয়া বলে একটা মিউজিয়াম আছে সুরাটে। এটা কাঁথা একটা, এটা 1900 সালে করা, হনলুলুর মিউজিয়াম আছে। বাংলার আর একটা টেক্সটাইলের মধ্যে আর্ট ফর্ম। ব্যাস শেষ হয়ে গেছে, আমরা অনেকটা এগিয়ে এসেছি 1900। এরপর শুরু হয় বাংলার, এবার কৃষ্ণচন্দ্র যে রেনেসাঁর কথা বলেছিলেন, একদম রামমোহন রায় থেকে রবি ঠাকুর পর্যন্ত, সেই সময় পেন্টিংও আসে। তার মধ্যে অন্নদা প্রসাদ বাগচির সময় থেকে শুরু হয় 1870। তারপর অবন ঠাকুর আসার পরে সেটা সাংঘাতিক, নন্দলাল বসু নিয়ে একটা অন্য লেভেলে চলে যায়। আমি একটি ছবি দিয়েছি, সেটি হচ্ছে একজন লেডির করা, সেটি বলা যেতে পারে বঙ্গের বা ভারতের নোন লেডি পেইন্টার প্রথম। তিনি হচ্ছেন সুনাইনি দেবী। কোনোদিন আঁকা শেখেননি, দাদা গগনেন্দ্রনাথ ঠাকুর আর অবনীন্দ্রনাথ ঠাকুর আঁকতেন, উনি দেখে দেখে করতেন, এবং তাও 30 বছর বয়সে ওনার প্রথম ইচ্ছে হয় সেটা করা। তারপরে সেই লেডিরই এক্সিবিশন হয়, প্রথমে কলকাতা, তারপরে এলাহাবাদ, তারপরে দিল্লি, তারপরে লন্ডন, তারপরে ইউএসএর একটি শহর। ঠিক আছে, অসাধারণ। তার একটি ছবি দিয়ে শেষ করছি, ব্যাস এই এটাই ওনার আঁকা। দুজন লেডি আছেন, কিন্তু ভালো করে দেখলে বুঝবেন, ওখানে একজন লেডি একজন পুরুষ আছেন। পুরুষটি লেডি সেজে গেছেন এবং কানে কানে কিছু বলছেন, এবং পুরুষটির রং একটু শ্যাম বর্ণের, এবং তিনি হচ্ছেন কৃষ্ণ, রাধার সঙ্গে লুকিয়ে দেখা করতে গেছেন, রাধা যখন সন্ধে দিচ্ছি। ব্যাস এই হলো সেই 1200 BC থেকে আমি 1925 পর্যন্ত বললাম। ওভারঅল একটা জার্নি করালাম, আপনাদের যেমন লাগলো যাই হোক আমি বললাম।